দেখুন ১১ সালে যে আমরা হেরেছি গোটা পশ্চিমবাংলায়, তার সঙ্গে কামারহাটিও হেরেছি। আমাদের ডিস্ট্রিক্ট নিশ্চিতভাবেই আমাদের কিছু ভুল ত্রুটি ছিল। আমাদের চালচলন, আচার ব্যবহারের মধ্যে কিছু ত্রুটি ছিল। ২১ সালে একটা বড় হাওয়া উঠেছিল বিজেপির পক্ষে। সেই হাওয়ায় আমাদের যে ভোটটা তৃণমূলে চলে গিয়েছিল, সেই ভোটটার একটা বড় অংশ বিজেপিতে চলে যায়। এবং আমাদেরও আরো কিছু ভোট যেটা ছিল আমাদের পক্ষে, সেই ভোটটাও বিজেপিতে চলে যায়। সেই কারণে আমরা পরাজিত হয়েছিলাম। যে দলের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী একবারও ওনার সঙ্গে দেখা করলেন না, যে সিবিআই তিনি চেয়েছিলেন, আমরাও সিবিআই এর বিরোধিতা করিনি, সেই সিবিআই আর রাজ্য পুলিশ একই আহ, তারা বিবৃতি দিলেন, একই ঘটনা ঘটালেন। তাদের সঙ্গে যোগ দেওয়াটা খুবই দুঃখজনক। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রীতিকা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কামারহাটি বিধানসভায়। আমার সাথে রয়েছেন কামারহাটি বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, তিনবারের বিধায়ক আপনি। এই 2026-এর প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে মদন মিত্রর সাথে? কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, একতরফা নির্বাচন হবে। কেন? জিতবো তাই, 100% নিশ্চিত। সেই কারণেই প্রতিদ্বন্দ্বিতা তো কারোর সঙ্গে ব্যক্তিগত হয় না, যে এক্সের সঙ্গে ওয়াই এর লড়াই। প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক দলের রাজনীতির উপর ভিত্তি করে হয়। সেই রাজনৈতিক দলের রাজনৈতিক ভিত্তির যে লড়াই, সেই লড়াইয়ে কামারহাটি চিরকাল বামপন্থীদের জিতিয়েছে। কামারহাটি একটা বামপন্থীদের ঘাঁটি, এবং কমিউনিস্ট আন্দোলনের ঘাঁটি 1938 সাল থেকে। 1938 সালে এখানকার কমিউনিস্ট পার্টি ছিল সর্ববৃহৎ রাজনৈতিক দল। হ্যাঁ, এটা ঠিক যে কিছুদিন মানুষ ভুল বুঝে আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, কিন্তু এবার মানুষ ঠিক করেই নিয়েছেন যে বামপন্থীরা কমিউনিস্টদেরই জেতাবেন। আর তার সঙ্গে এখানকার মানুষের সম্পর্ক আমার নারীর সম্পর্ক। কাজে এখানকার সম্পর্কের সঙ্গে তো আমার বহিরাগত কেউ তার সঙ্গে সম্পর্ক না। মানুষকে আমি চিনি, জানি, এবং ঘোরাঘুরির মধ্য দিয়ে, মানুষের কাছে যাওয়ার মধ্য দিয়ে বুঝতে পারছি যে আমাদের জয়টা সুনিশ্চিত। এই জন্যই বলছি। স্যার, এর আগের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তো একেবারে মদন মিত্র তিনি জয়লাভ করেছিলেন। কি ভুল ছিল আপনাদের যে আপনারা জিততে পারলেন না বলে আপনার মনে হচ্ছে? দেখুন ১১ সালে যে আমরা হেরেছি গোটা পশ্চিমবাংলায়, তার সঙ্গে কামারহাটিও হেরেছি। আমাদের ডিস্ট্রিক্ট নিশ্চিতভাবেই আমাদের কিছু ভুল ত্রুটি ছিল। আমাদের চালচলন, আচার ব্যবহারের মধ্যে কিছু ত্রুটি ছিল। এবং মানুষ যে প্রত্যাশা আমাদের উপর করেছিল, সেই প্রত্যাশা আমাদের 1909 সাল থেকে কমতে শুরু করে। শুধু 9 সাল বলবো কেন, 8 সালে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেখানেও আমরা বুঝতে পারছিলাম যে আমাদের প্রতি মানুষের যে সমর্থন সেটা কমছে। 9 সালে গিয়েও কমলো, 10 সালে আমাদের পৌরসভা নির্বাচনে সেখানেও আমরা বুঝলাম যে আমাদের রেজাল্ট খুব খারাপ হচ্ছে। তাই 11 সালের পরাজয়টা আমার কাছে অন্তত একটা স্বাভাবিক ব্যাপার ছিল। তারপরেই 16 সালে আবার ভোট হলো, 16 সালে কামারহাটিতে আমরা জিতলাম। 21 সালে আমরা, আমি এখানে দাঁড়াইনি, কিন্তু পার্টি দাঁড়িয়েছিল। আমি আমি তো আর ব্যক্তিগত না, পার্টি আমার শক্তি। পার্টি আমাকে শক্তিমান মনে মনে করলে আমি শক্তিমান হই। পার্টি শক্তিশালী মনে না, পার্টি শক্তিশালী না হলে ব্যক্তি মানস মুখার্জি এক্স ওয়াই জেড কেউই শক্তিশালী হতে পারে না। 21 সালে একটা বড় হাওয়া উঠেছিল বিজেপির পক্ষে। সেই হাওয়ায় আমাদের যে ভোটটা তৃণমূলে চলে গিয়েছিল, সেই ভোটটার একটা বড় অংশ বিজেপিতে চলে যায়। এবং আমাদেরও আরো কিছু ভোট যেটা ছিল আমাদের পক্ষে, সেই ভোটটাও বিজেপিতে চলে যায়। সেই কারণে আমরা পরাজিত হয়েছিলাম। কিন্তু তার পরবর্তীকালে এই নির্বাচনে আমরা দেখছি, অন্তত কামারহাটি তো তো দেখছি, সব সম্প্রদায়ের মানুষই, সব ভাবনার মানুষই তারা আমাদের পক্ষেই থাকছেন। তারা এখানে জানেন বিজেপি এখানে জেতার কোনো সম্ভাবনা নেই। এমনকি তপন শিকদার যখন এমপি হয়েছিলেন, তখনও তিনি এখানে কামারহাটি কেন্দ্রে যেতেন। কাজে সেই জায়গায় আর তৃণমূল বিরোধী একটা হাওয়া গোটা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে।
কামারহাটিতে সেটা আর একটু বেশি। সেই কারণেই নিশ্চিত হতে পারছি যে জিতবো, এবং মানুষের সঙ্গে যেভাবে কথা হচ্ছে, মানুষ যেভাবে বলছেন, তাতে আমি তো এই অঞ্চলের মানুষকে চিনি, নারী নক্ষত্র জানি। এখানেই আমি বর্ন অ্যান্ড বট আপ। 60-এর দশকের শেষ দিক থেকে আমি এখানকার রাজনীতির সঙ্গে যুক্ত। কাজেই আমি সেটা মানুষের চোখ দেখে, মানুষের মুখ দেখেই বুঝতে পারছি, এবং মানুষ আশ্বস্তও করছেন যে এবার আমরা আমাদের অঞ্চলে আপনাকে ছাড়া কাউকে জেতাবো। কাজেই সেই ভরসা থেকেই বলছি, কোনো অনুমানের উপর ভিত্তি করে না। মানুষের মুখের কথা, মানুষের চাহনি, সবকিছু মিলিয়েই বলতে পারছি, এবং এটা আমি আমার এই অঞ্চলের মানুষকে একটু বেশি চিনি, জানি। সেরকমই ওদের সঙ্গে আমার নারীর সম্পর্ক। সেই ভাবনা থেকেই বলছি, লড়াইটা তো ব্যক্তি মানস মুখার্জির সঙ্গে ব্যক্তি মদন মিত্র না, লড়াইটা তৃণমূলের সঙ্গে সিপিএম এর লড়াই। সেই লড়াই আমরা জিতবো। স্যার, কিছুদিন আগে মদন মিত্রর একটি ইন্টারভিউ এবিপিএন নিউজে দেওয়া আমরা দেখেছিলাম। তিনি বলছেন যে মন্ত্রী হতে গেলে এত টাকা করে দিতে হয়, নাহলে মন্ত্রী হওয়া যায় না। উনি তো নিজেই বুঝেছেন যে তার ভিত্তিতেই বলেছেন যে মন্ত্রী হতে হলে টাকা লাগবে, ক্যান্ডিডেট হতে হলে টাকা লাগবে, এসব কথা উনি বলেছেন, এবং সেটা বলার মধ্য দিয়ে সেই কথা তো এখন উনি উইথড্র করতে পারবেন না, এবং এখনো উইথড্র করেননি। কাজেই যেটা ওর পার্টির মধ্যে সত্যি ঘটনা সেটাই নিশ্চয়ই বলেছেন, তার বাইরে তো বলেননি। তাহলে কি দলে ভাঙন দেখা যাচ্ছে? দেখুন, তৃণমূল দল এমন একটা দল যে দলে, বা অন্য দলগুলো আমরা অতীতে দেখেছি, প্রণব মুখার্জির মতন নেতাকে হ্যাকেলড হতে হচ্ছে। কাজেই দলে ভাঙন, এর বিরুদ্ধে ও, এক্স এর বিরুদ্ধে ওয়াই, ওয়াই এর বিরুদ্ধে জেড, এটা তৃণমূলের দীর্ঘদিনের সমস্যা। এবং আগে অন্য যে রাজনৈতিক দলগুলি ছিল, কংগ্রেস, তাদেরও দলে এইরকমই সমস্যা ছিল। বিজেপিতেও তাই হচ্ছে, ক্যান্ডিডেট নিয়ে ঝগড়াঝাটি নিজেদের মধ্যে। কাজে এটা কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে এটা ঠিক প্রযোজ্য না। সেই জন্যই আমরা বুঝতে পারছি যে ওদের যা বিরোধ হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস যে বিরোধটা যাই হোক না কেন, শেষ দিন ভোটের বাক্সে গিয়ে তৃণমূল একসঙ্গে ভোট করবে। আর সিপিআইএম এর এই সমস্যা নেই, সিপিআইএম তো নিজের মতনই করে ভোট করবে, যা হয় স্বাভাবিকভাবে। বিজেপিতেও একই সমস্যা আছে, এমন না যে বিজেপিতে সমস্যা নেই। বিজেপিতেও সমস্যা আছে, আমাদের এখানেও সমস্যা আছে। সেই সমস্যা ওদের থাকবে, ওদের ব্যাপার, ওরা কি করবে, কিন্তু আমাদের ক্ষেত্রে এই সমস্যা নেই। সেই কারণে আমার ধারণা, ওদের যে অনৈক্যের পরিবেশ, সেই অনৈক্যের পরিবেশ তো প্র্যাকটিক্যালি টাকা পয়সা নিয়ে, ভাগ নিয়ে, কে কোনটার ভাগ পাবে, সেটা ওরা মেটাতে পারবে বলে আমার মনে হয়। স্যার, একেবারে আপনার পাশেরই বিধানসভা বলা যেতে পারে পানিহাটি বিধানসভা। পানিহাটি বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হয়েছেন রত্না দেবনাথ ওরফে অভয়ার মা। অভয়ের মা যে ডোর টু ডোর যাচ্ছেন, প্রচার করছেন, তাকে বারংবার হ্যাকেল হতে হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। কখনো তাকে আঘাত করা হচ্ছে, কখনো থুতু ছেটানো হচ্ছে তার গায়ে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও রোড শো করেছেন এখান দিয়ে। রোড শো করতে করতে তিনি বলছেন যে যে যতই নাটক করুন, ছলনা করুন, ভোটে লড়াই রাজনৈতিক দলের কাজ, কিন্তু সৌজন্যটুকু রক্ষা করুন। এটা দেখুন, এটা তৃণমূলের ব্যাপার। অভয়ার কাণ্ডের সঙ্গে তো গোটা তৃণমূল পার্টি এবং তৃণমূলের সরকার জড়িত। তবে উনি আহ, যে ভূমিকা নিচ্ছিলেন, যাতে আমরা আশ্বস্ত হচ্ছিলাম যে উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেই নেই, এবং অভয়ার আন্দোলনটাও যা হয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাস কেন, দেশের ইতিহাসে এই জিনিস ঘটেনি, যে 14ই আগস্ট যেভাবে মানুষ নেমেছিল দলমত নির্বিশেষে, সেই ভূমিকায় থাকলে উনি ভালো করতেন। কিন্তু আহ, যে দলের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী একবারও ওনার সঙ্গে দেখা করলেন না, যে সিবিআই তিনি চেয়েছিলেন, আমরাও সিবিআই এর বিরোধিতা করিনি, সেই সিবিআই আর রাজ্য পুলিশ একই, আহ, তারা বিবৃতি দিলেন, একই ঘটনা ঘটালেন। তাদের সঙ্গে যোগ দেওয়াটা খুবই দুঃখজনক, এবং সেটা একজন মানুষের ইমেজকে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত করে। কিন্তু আমরা কোনো খারাপ মন্তব্য করতে চাই না। তিনি লড়ছেন, তিনি অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝবেন যে কারা ভালো কারা মন্দ। তারপরে ভালো মন্দর কথা বিবেচনা করে যদি উনি কখনো মনে করেন যে তিনি সত্যি সত্যি শুভ ভাবনার সঙ্গে থাকবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি লড়ছেন, কিন্তু এটা মানুষ ভালোভাবে নেয়। স্যার,
যে মীনাক্ষী মুখার্জি, গলতন দাশগুপ্তকে আমরা প্রথম দিন থেকে একেবারে গাড়ি আটকানো থেকে শুরু করে জেল যাত্রা অবধি তাদের দেখেছিলাম এই অভয় আন্দোলনে। সেই জায়গায় দাঁড়িয়ে অভয়ের মা প্রার্থী হওয়ার পর তিনি বলছেন যে বামেরা আমার মেয়ের যেই বিষয়টা, যে এপিসোডটা, অভয়ার যে এপিসোডটি নাকি ব্যবহার করছেন, ভোট প্রচারের নামে ব্যবহার করছেন। উনি অরাজনৈতিক লোক ছিলেন এবং রাজনীতির অত জ্ঞানগম্য ওনার আছে বলে মনে হয় না। সেই কারণে উনি বলতে পারেন। কিন্তু সারা রাজ্যের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানে যে বামপন্থীরা একদম প্রথম দিন থেকে এই অভয় আন্দোলনের জাস্টিস চেয়েছিলেন, যার মধ্য দিয়ে এই স্লোগানটা উঠেছিল, উই ওয়ান্ট জাস্টিস। সেটা উনি বুঝতে না পারলে সেটা দুঃখজনক। কারণ যে চিকিৎসকরা ওই লড়াইয়ে ছিল, যে ছাত্ররা ওই লড়াইয়ে ছিল, তাদের একটা বড় অংশই হচ্ছে বামপন্থী। ভিন্ন ভিন্ন বামপন্থীর ধারণার হতে পারে, তারা কিন্তু তারা পুরোটাই বামপন্থী। এবং প্রথম যে ওই ডেড বডির গাড়ি আটকানো, নিয়ে যাওয়া, সেটার তো চেষ্টা মীনাক্ষী মুখার্জি কলতানেরাই করেছিল। সেদিন আমাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার দেহ এনএসএ দান করার জন্য আমাদের লোকেরা ব্যস্ত ছিল। সেই জায়গা থেকেই পার্টির নির্দেশে এরা ছুটে আসে এবং এসে বাধা দেয়, এবং সেটা ওনার মা বহুবার বলেছেন, ওর বাবাও বহুবার বলেছেন যে সিপিআইএম এর লোকেরাই এসে আটকাবার চেষ্টা করেছিল। এখন উনি অন্য কথা বললে তাহলে তো কোনো তো লাভ নেই। মানুষ তার জীবনের অভিজ্ঞতায় জানে কারা ছিল কারা ছিল না। কলতন দাশগুপ্ত জেলে গেছিলেন, আমরা দেখেছিলাম। বলছেন যে কলতন দাশগুপ্ত এই অভয় আন্দোলনের জন্য তো জেলে যাননি, ভিন্ন কোনো কারণে গেছিলেন, এখন সেটা আমরা বলতে চাই না। মতিভ্রম হলে অনেকেই অনেক কথা বলেন। সেই মতিভ্রম যার হয়েছে তাকে তিনি কি বলছেন না বলছেন সেটা সমাজে মূল্যহীন। পশ্চিমবঙ্গের মানুষ জানে কারা কি করেছে। আচ্ছা, অভয়ার মা বলছেন যে বামপন্থীরা অভয়াকে ব্যবহার করছে ভোট প্রচারের জন্য। অন্যদিকে পানিহাটি বিধানসভার বেশ কিছু লোকজন, একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে অভয়ের মা ডোর টু ডোর যাচ্ছেন, তাকে বলা হচ্ছে যে মেয়েকে নিয়ে রাজনীতি করতে লজ্জা লাগছে না। সেটা দেখুন, মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বলছে। এই ব্যাপারে আমার মন্তব্য না করাই শ্রেয়। কারণ অভয়ের ঘটনায় যে যন্ত্রণা, গোটা দেশের শুধু নয়, দেশের বাইরের যারা ভারতবাসী, তারা যে যন্ত্রণা পেয়েছেন, তাদের যন্ত্রণার অভিজ্ঞতা থেকেও তারা বুঝছেন। কাজেই উনি কি বললেন না বললেন, আর মানুষ তার আবেগ থেকে, যন্ত্রণা থেকে, পানিহাটির মানুষ তো দলমত নির্বিশেষে একেবারে পানিহাটিতে আন্দোলনের ঝড় তুলেছিলেন। কাজেই সেটা সবকিছু তিনি উপেক্ষা করে কি বলছেন আমি জানি না, এবং বললে সেটা খুবই দুঃখজনক। বিশেষ করে অভয়ের মতন একটি মেয়ের ওই রকম পৈশাচিক মৃত্যু, সেটা অন্তত কাম্য নয়। আচ্ছা, একেবারেই শেষ প্রশ্ন, কামারহাটি বিধানসভার জনগণের উদ্দেশ্যে কি, মানে 2016-এ আপনি বিধায়ক ছিলেন, তারপরে আপনি প্রার্থী হননি, সায়নদীপ দা এখান থেকে প্রার্থী হয়েছিলেন, আবার 2026-এ আপনি প্রার্থী। কি বলবেন, কি উন্নয়ন করেছে মদন মিত্র যেটা আপনি বদল করবেন? মদন মিত্র 11 সাল থেকে এমএলএ হয়ে একটা বুনিয়াদি অর্থাৎ মৌলিক পরিবর্তন, মৌলিক উন্নয়ন তিনি কামারহাটির মাটিতে করেন। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ আমরা তৈরি করেছি। মেডিকেল কলেজ শুরুই হয়েছে 2010 সাল। এখন উনি সেটা ডিমান্ড করছেন, উনি করেছেন। এর বাইরেও কোনো বেসিক ডেভেলপমেন্টের জন্য, বিশেষ করে আমাদের এখানে যেটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, উর্দু ভাষী তারা, তাদের একটা নতুন কোনো স্কুল এই সময় হয়। কলেজ একটা আমরা বারবার বলেছিলাম যে ব্যারাকপুর মহকুমায় প্রচুর সংখ্যালঘু মানুষ যারা উর্দু ভাষী তারা থাকেন, এমনকি হিন্দি ভাষীও প্রচুর থাকেন। তাদের জন্য একটা কলেজ তৈরি করা, তারও কোনো উদ্যোগ নেননি। বরং কারখানার জমিগুলোতে যাতে মাল্টি স্টোরিড বিল্ডিং হতে পারে সেই চেষ্টা তিনি করেছেন। উনি এমএলএ হওয়ার পরেই এবং তৃণমূলের গভর্নমেন্ট হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বন্ধ হলো উইঙ্কো কারখানা, বন্ধ হলো হিমামি কারখানা, বন্ধ হলো পানামা ব্লেড, বন্ধ হলো ইন্ডিয়া ফয়েল, সবচেয়ে প্রতিষ্ঠিত কোম্পানি, যাদের এখন মার্কেট খুব ভালো ছিল। এই যেগুলো ওই ফয়েল আজকাল তৈরি হয় না, যা দিয়ে আজকাল প্যাকেজিং করে খাবার টাবার লোকের বাড়িতে পাঠায়, এই জিনিস তো ওরা তৈরি করতো, ওরাই প্রথম ছিল। সেই কারখানাটা বন্ধ হলো।
সেই কারখানার জমিটা এখন মাল্টি স্টোরিড বিল্ডিং করার জন্য এগোচ্ছে। এর বাইরে, তোলাবাজির বাইরে, সিন্ডিকেট রাজের বাইরে, আর গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার বাইরে অল্প বয়সী ছেলেদের তাদের হাতে মদের বোতল তুলে দেওয়া ছাড়া আর কিচ্ছু কাজ উনি এইখানে করেন যা বলতে পারছেন। এবং গুন্ডারাজ প্র্যাকটিক্যালি কায়েম করেছে গোটা কামারহাটি জুড়েই, কামারহাটিতে একটু বেশি, বেলঘরিয়া বা দেশপ্রিয়নগর বা নন্দননগর, যতীন্দ্রনগর সেখানে হয়তো একটু কম্পারেটিভলি কম, কিন্তু এটা ছিল না কামারহাটিতে। এই এই জগৎ ছিল না। এই জগতের আমরা পরিবর্তন করেছিলাম, ছেলে মেয়েদের ক্লাবমুখী করা। ক্লাব মানে হচ্ছে একটা মুক্ত মনার জায়গা, সকলে সব মনে কথা বলে। এখন সব ক্লাবেই আপনি যান, কোথাও মদনবাবুর ছবি, কোথাও মুখ্যমন্ত্রীর ছবি। এটা কালচার হতে পারে না। একটা ক্লাব মানে হচ্ছে সব ধর্মের, সব বর্ণের, সব ভাবনার লোক থাকবে এবং তারা মুক্ত মনা হয়ে নিজেদের মধ্যে কথা বলবে, আলোচনা করবে। সেই ক্লাবগুলোকে যে আখড়ায় পরিণত করেছেন উনি, স্কুলগুলোর সেক্রেটারি প্রেসিডেন্ট সব উনি। শুধু উনি নন, ওনার ছেলেও দুটি স্কুলের না তিনটি স্কুলের প্রেসিডেন্ট। এই কালচার আমাদের সময় ছিল না। এই কালচারটা পরিবর্তন করাটাই আমাদের কাজ। পরিবর্তন হবে তাহলে কারণ অবশ্যই, বিশেষ করে এই যে কালচার, এই যে মাল্টি স্টোরিড বিল্ডিং করা কারখানার জমিতে, এগুলো আমরা ঠেকাবো। ইতিমধ্যে মোহিনী মিলে চেষ্টা হয়েছিল, আমরা ঠেকিয়েছি।